স্বাগত জানাচ্ছি আরেকটি বাংলা ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ধ্বনি এবং বর্ণ নিয়ে। বাংলা ব্যাকরণ শুরু করতে গেলে ধ্বনি এবং বর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে এই আলোচনাটা আমরা খুব সহজেই করতে পারি। কিভাবে? দেখো, ধ্বনি হলো আমাদের এই যে ফুসফুসতারিত বাতাসটা এই স্বরতন্ত্রতে আঘাত করে যখন আমরা কোনো একটা আওয়াজ করি সেটা হচ্ছে ধ্বনি। যেটা চোখে দেখা যায় না, শুধু আমরা শুনতে পাই, সেটা হচ্ছে ধ্বনি। কিন্তু ওই ধ্বনিটা যখন আমি লিখে ফেলবো, ওই ধ্বনি যখন আমি কোনো জায়গায় যখন লিখে ফেলবো, তখন সেটা হয়ে যাবে বর্ণ। সেটা কি হয়ে যাবে? বর্ণ। যেমন আমি মুখে বললাম অ, আ, ই, এগুলো আমি মুখে বললাম, তখন সেটা ধ্বনি। আর যখন আমি সেটাকে যখন এই অটাকে যখন আমি এরকম কলম দিয়ে লিখে ফেললাম, আটাকে যখন আমি এরকম কলম দিয়ে লিখে ফেললাম, তখন সেটা হয়ে গেল বর্ণ। তাহলে আমি কি বলতে পারি? মানুষের মুখনিসৃত যে আওয়াজ সেটা হচ্ছে ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। আমি এই ব্যাপারটা আবার ক্লিয়ার করি, 1 সেকেন্ড লাগবে শুধু আমার শিখতে। সেটা কি বললাম? মানুষের যে মুখনিসৃত যে আওয়াজ, অর্থাৎ আমার এই ফুসফুসতারিত বাতাসটা ষড়যন্ত্রতে আঘাত করার পর মুখ দিয়ে যে আওয়াজটা বের হচ্ছে সেটা হচ্ছে ধ্বনি। ই, আ, ও, এগুলো হচ্ছে আমার ধ্বনি। কিন্তু এই ধ্বনিটাকে যখন আমি লিখে ফেলবো ধ্বনির লিখিত রূপ সেটা হচ্ছে বর্ণ। ঠিক আছে? অর্থাৎ বিমূর্ত ধ্বনির মূর্ত রূপকে বর্ণ বলে। ধ্বনি চোখে দেখা যায় না, শুধু কানে শোনা যায়। আবার এই ধ্বনিটাকে যখন আমি যখন অটাকে যখন লিখে ফেলতেছি, আটাকে যখন লিখে ফেলতেছি, তখন সেটা হয়ে গেছে বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ বলা হয়। এবার আসো, এই ধ্বনিকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, মানে একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে কি ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। তো স্বরধ্বনি কোনগুলা, ব্যঞ্জন ধ্বনি কোনগুলা? আসো, স্বরধ্বনি হচ্ছে আমার এই ফুসফুসতারিত বাতাসটা, অর্থাৎ আমার এই এই যে এই ফুসফুসটা আছে, এই বাতাসটা শ্বাসনালী দিয়ে এখানে আঘাত করার পর যে ধ্বনিটা উৎপন্ন হবে, আমার এই স্বরতন্ত্র অনুরোধ হওয়ার পর যে ধ্বনিটা উৎপন্ন হবে, সেটা যদি আমার এই মুখ গহ্বরে এই জায়গার মধ্যে যদি কোনো জায়গায় যদি বাধাপ্রাপ্ত না হয়, চাপ না পড়ে, পৃষ্ঠ না হয়, ঘষা না লাগে, তাহলে সেটা হচ্ছে স্বরধ্বনি। আর আমার এই ফুসফুসতারিত বাতাসটা শ্বাসনালী দিয়ে বের হয়ে এখানে আঘাত করার পর, অনুরোধ হওয়ার পর যে ধ্বনিটা তৈরি হবে, সেটা যদি আমার এই মুখ গহ্বরের এখানে যদি কোনো জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয়, চাপ পড়ে, পৃষ্ঠ হয়, ঘষা লাগে, তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাতাস সরাসরি বের হয়ে গেলে স্বরধ্বনি, আর বাতাস যদি ঘষা লাগে, বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন আমার এই ধ্বনিগুলোকে, এই আমার যে স্বরধ্বনিগুলো আছে, সেখানে আমার মৌলিক স্বরধ্বনি হলো 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি মৌলিক স্বরধ্বনি আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ই, এ, আ, অ, উ। আমি কেন এভাবে লিখেছি সেটা তুমি একটু করে পরবর্তীতে যে আমাদের যে স্বরধ্বনি নিয়ে যে অধ্যায়টা আছে, আমাদের আরেকটা ভিডিও পাবে স্বরধ্বনি নিয়ে, সেখানে তুমি এটা খুব ভালো করে বুঝতে পারবে কেন আমি এটা বলেছি। যেমন ই বলার সময় আমার এই ঠোঁটটা লম্বা, তারপর আমার ঠোঁটটা আরেকটু ছোট হয়ে গেছে, আমার ঠোঁটটা আরেকটু ছোট হয়ে গেছে, প্লাস এটা একটু নিচে নেমে গেছে, আমার এই চোয়ালটা নিচে নেমে গেছে। দেখো, এটা বলার সময় আমার চোয়াল একটা স্থির এ, কিন্তু এটা বলার সময় আমার চোয়ালটা নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে। আর বলার সময় আমার সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক। ঠিক আছে? তারপর অ বলার সময় আমার ঠোঁটগুলো জাস্ট আগের থেকে একটু ভুল হয়ে গেছে, অ। আর এই উ বলার সময় আমার ঠোঁটটা আরো গোল হয়ে গেছে, একদম রাউন্ড হয়ে গেছে, ও। এটা স্থির, সোয়াল স্থির, ঠোঁট গোল হয়ে গেছে, ও। আর উ বলার সময় আমার ঠোঁটটা ভুল হয়ে গেছে, প্লাস একটু সামনের দিকে চলে আসছে। ঠিক আছে? তাহলে মূলত ই, এ, আ, অ, উ এগুলো বলার সময় মূলত বলতে গেলে আমার ঠোঁটটা অনেকটা এরকম কোনা স্ক্রিনের মতো ছিল। ই, এ, আ, অ, উ এরকম আমরা উচ্চারণ করেছি। তাহলে এগুলো হচ্ছে আমার মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এখন কথা হচ্ছে, স্যার মৌলিক স্বরধ্বনি কাকে বলে? মানে যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় অন্য কোনো স্বরধ্বনি সাহায্য নিতে হয় না, অর্থাৎ যেসব স্বরধ্বনির মধ্যে অন্য কোনো স্বরধ্বনি আসে না, সেগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এবার আসো, এরপর এরপর আমরা পাচ্ছি মৌলিক ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে? মৌলিক ব্যঞ্জন ধ্বনি, বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। সেগুলো কি কি? যেমন ক, খ, গ, ঘ, ঞ। তুমি এখানে যে যে অংশগুলো বাদ যাচ্ছে সেটা দেখো। যেমন চ, ছ, জ, ঞ, এই যে এখানে একটা ঞ থাকার কথা, সেটা বাদ গেছে। তারপর ট, ড, মূর্ধন্যটা বাদ গেছে। এগুলো হচ্ছে সংস্কৃত বর্ণ, সেগুলো আমার বাংলা বর্ণ না। তারপর ত, দ, দন্তন্য, প, ব, ম। তারপর এখানে অন্তস্থীয় জ একটা থাকার কথা ছিল, সেটা আমার মৌলিক ব্যঞ্জন ধ্বনি না। তারপর র, ল, তালব্য, মূর্ধন্য, দন্ত, তারপর হ,
রবীন্দ্র অন্তস্থ খণ্ডত্ব অনস্টের বিসর্গ। এখানে খণ্ডত্ব অনস্টের বিসর্গ যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার বর্ণ, কিন্তু সেগুলো মৌলিক কিনা, ব্যঞ্জন ধ্বনি না। ঠিক আছে, তাহলে আমার মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? আমার বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি ছিল 60টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। তাহলে বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। মৌলিক ধ্বনি কয়টি? 37টি। আমি ব্যাপারটা তোমাকে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, তুমি একটু করে দেখো। ধ্বনি এবং বর্ণের মধ্যে আমরা আবার একটু করে যাব, সেখানে একটু করে এই ব্যাপারটা দেখবো। ধ্বনি এবং বর্ণের যে ব্যাপারটা আছে সেখানে একটু করে দেখবো। দেখো কিরকম কিরকম করেছি। তাহলে আমরা দেখো, আমার বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হলো 60টি আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। মৌলিক স্বরধ্বনি 60টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। তাহলে বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি কয়টি? 37টি। এবার বাংলা ভাষায় স্বর বর্ণ হলো 11টি আর ব্যঞ্জন বর্ণ হলো 39টি। তাহলে বাংলা ভাষায় মোট বর্ণ হলো 50টি। তাহলে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি 37টি, বাংলা ভাষায় মোট বর্ণ 50টি। স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি 60টি আর স্বরবর্ণ 11টি। আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। ক্লিয়ার কিনা? এই কনফিউশনটা ক্লিয়ার কিনা? এটা কিন্তু ক্লিয়ার করতে হবে। যদি ক্লিয়ার না হয় তাহলে তোমরা আরো একবার দেখে নিবে। আচ্ছা, তাহলে আমরা মৌলিক স্বরধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এবার আসলো স্বরবর্ণ। তাহলে স্বরধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য বলছিলাম। ধ্বনি হচ্ছে মুখনিসৃত আওয়াজ আর বর্ণ হচ্ছে আমরা যখন কলম দিয়ে লিখি সেগুলা। তাহলে আমরা মৌলিক ধ্বনি পড়ছিলাম 60টি, সেখানে কি কি ছিল? অ, আ, ই, ও, এ, ও, এগুলো ছিল। ঠিক আছে, এবং এখানে আর একটা এরকম ছিল, একটা ছিল যেটা আমরা বর্ণ হিসেবে সরাসরি ব্যবহার করি না। ঠিক আছে, ধ্বনি হিসেবে ব্যবহার করি। তাহলে আমরা মৌলিক ধ্বনি পেয়েছি 60টি আর স্বরধ্বনি পেয়েছি কয়টি? স্বরবর্ণ পেয়েছি 11টি। তাহলে এখানে কোনটা কোনটা বেড়েছে? এখানে আমরা রশ্মির পর একটা দীর্ঘই আছে, দীর্ঘই আমরা ব্যবহার করতেছি, দীর্ঘও ব্যবহার করতেছি, রি ব্যবহার করতেছি মূলত। আচ্ছা, এগুলো কেন আমরা ধ্বনি হিসেবে মৌলিক ধ্বনিতে রাখি না? দেখো, এই রশ্মি এবং দীর্ঘের মধ্যে মূলত কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে একটু আমরা কম নিঃশ্বাস নিয়ে বলি, আর এটা একটু দীর্ঘ করে বলি, দীর্ঘ ই একটু দীর্ঘ করে বলি। এটাও ঠিক সেম, একটু দীর্ঘ করে বলি। আর রি, এটাকে মূলত দেখো তো তুমি এইভাবে ব্যবহার করো কিনা। এটা আর এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ঠিক আছে, দুটাই কিন্তু একই। এটা কিন্তু আর মৌলিকত্ব নাই। এটা এভাবে আমি যদি যদি রি কাট দিয়ে, রশ্মিকার দিয়ে যদি লিখি তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? রি হয়ে যাচ্ছে। এবার দেখো, ওই এবং ও, এই দুটা দেখো, এটা হচ্ছে উ যুগ রশ্মি। এটা এগুলাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক বর্ণ। যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক বর্ণ। এটা হচ্ছে কি? উ যুগ রশ্মি। আমরা কি ব্যবহার করি এখানে? উ যুগ রশ্মি। মূলত আমি এটাকে বলছি ওই 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 দেখা যায় তাল গাছ, উ যুগ রশ্মি। আর এটা কি? এটা হচ্ছে উ যুগ রস্যাও। উ যুগ কি? রস্যাও। তাহলে এখানে দুইটা মৌলিক স্বরধ্বনি, এখানে দুইটা মৌলিক স্বরধ্বনি। তার মানে এটা আর কি না, মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়তেছে না। এগুলো অন্য কোনো স্বরধ্বনির সাহায্যে গঠিত হয়েছে, সেজন্য আমরা এগুলো মৌলিক স্বরধ্বনির মধ্যে রাখি নাই। ঠিক আছে, এগুলো যেহেতু এটার উচ্চারণ আর এটার উচ্চারণ সেম, বাংলা ভাষায় কোনো দীর্ঘস্বরের ব্যবহার নাই, সুতরাং এগুলো আমরা উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করি না, কিন্তু বর্ণের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সেজন্য পার্থক্য হয়ে গেছে কি? পার্থক্য হয়ে গেছে আমার মৌলিক স্বরধ্বনি ছিল 60টি, কিন্তু স্বরবর্ণ হয়ে গেছে কয়টি? 11টি। ওকে, এবার আসো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি 39টি। কয়টি? 39টি। কিন্তু আমি ব্যঞ্জন, মৌলিক ব্যঞ্জন কয়টা পড়েছিলাম? মৌলিক ব্যঞ্জন পড়েছিলাম 30টি। আচ্ছা, কোনটা কোনটা সেখানে অতিরিক্ত হয়ে গেছে? যেমন দেখো, ইও, ইও এটা মূলত আমার মৌলিক ব্যঞ্জন হলো, এটা কিন্তু নিজস্ব কোনো উচ্চারণ নাই। দেখো কেন? যেমন আমি যদি বলি মিয়া, মিয়া, দূর মিয়া, এরকম বলি না, মিয়া। এখানে মূলত এখানে ইওটা আমি অর মতো উচ্চারণ করেছি। ঠিক আছে, আবার আমি যদি বলি তুমি আমাকে 50 টাকা দাও, 50 টাকা, তাহলে এখানে মূলত কি আছে? এখানে আছে ইও যুক্ত। তাহলে এখানে যুক্ত ব্যঞ্জনের সাথে ইওটা দন্তান্নর মতো উচ্চারণ হয়। 50 টাকা, 50 অঞ্চল। ঠিক আছে, সঞ্চয়। তাহলে এই ইওটা একবার অর মতো উচ্চারিত হচ্ছে, একবার কিসের মতো উচ্চারিত হচ্ছে? দন্তান্নর মতো উচ্চারিত হচ্ছে। এবার আসো মূর্ধন্য। এই মূর্ধন্য কিন্তু বাংলা ভাষায় কিন্তু মূর্ধন্যর কোনো ব্যবহার নেই। ঠিক আছে, আমরা এটাকে দন্তান্নর মতো উচ্চারণ করি। মূর্ধন্য এবং দন্তান্নর কি নাই, কোনো ধরনের আলাদা উচ্চারণ নেই, দুইটাই একই। মূর্ধন্যটা দন্তান্নর মতো উচ্চারণ করি আমরা। জাস্ট মূর্ধন্য হচ্ছে যেগুলো
তৎসম বা সংস্কৃত বর্ণ আছে, শব্দ আছে, সেগুলোতে আমরা মূর্ধন্য ব্যবহার করি, আর বাকিগুলোতে আমরা দন্তন্য ব্যবহার করি। পার্থক্য হচ্ছে এতটুকুই। এরপরে আসো আর কোনটা, অন্তস্থীয় জ। এই অন্তস্থীয় জ এবং বর্গীয় জ, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে বর্গীয় ধ্বনির অন্তর্ভুক্ত, বর্গীয় ধ্বনির অন্তর্ভুক্ত, সেজন্য এটা হচ্ছে বর্গীয় জ। আর এটা অন্তস্থ ধ্বনির অন্তর্ভুক্ত, সেজন্য এটা হচ্ছে অন্তস্থীয় জ। দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, উচ্চারণগত কোনো পার্থক্য নেই। যেমন আমি যদি জাকাত শব্দটা যদি লিখি, আমি যদি জাকাত শব্দটা লিখি, তাহলে আমি এভাবেও লিখতে পারবো, আবার এই জাকাত শব্দটা চাইলে আমি এভাবেও লিখতে পারবো। একইভাবে আমাকে যদি লিখতে বলা হয় আজান, তাহলে আমি আজান এভাবেও লিখবো, আবার আমি চাইলে আজান শব্দটা আমি চাইলে এভাবেও লিখবো। একইভাবে মিজান, রোজা ইত্যাদি এই শব্দগুলো আমি অন্তস্থীয় জ, বর্গীয় জ দুইটা দিয়ে লিখতে পারবো। অর্থাৎ আমার অন্তস্থীয় জ এর উচ্চারণ কিসের মতো হবে, বর্গীয় জ এর মতো হবে। সেজন্য আমরা যখন মৌলিক ব্যঞ্জন ধ্বনি যখন লিখেছিলাম, তখন আমরা সেখানে অন্তস্থীয় জ এটা লিখি নাই, কারণ সেটা বর্গীয় জ দিয়ে আমরা কাজ চালাতে পারি। ঠিক আছে, তবে কিছু ক্ষেত্রে আমরা অন্তস্থীয় জ ব্যবহার করি শব্দের বানানোর ক্ষেত্রে, সেজন্য এখানে বর্ণের ক্ষেত্রে অন্তস্থীয় জ থাকবে। এবার আসো মধুনাশ। এই মধুনাশ এটা কিন্তু সংস্কৃত বর্ণ। ঠিক আছে, মধুনাশ এটা সংস্কৃত বর্ণ, কিন্তু আমরা উচ্চারণ করার সময় সবসময় তালব্য উচ্চারণ করি। এই মধুনাশকে আমরা সবসময় তালব্য উচ্চারণ করি, সেজন্য মৌলিক ব্যঞ্জন ধ্বনির মধ্যে এটাকে দেখানো হয় নাই। এবার আসো অন্তস্থীয়। এটা মূলত আমরা অর মতো উচ্চারণ করি। এটা তাকার শব্দের মধ্যে অ টাকাটা সেম, দুটাই একই। সেজন্য আমরা এটা মৌলিক যখন ব্যঞ্জন ধ্বনি করছি 30টা, সেখানে আমরা এটা রাখি নাই। তারপর কণ্ঠত্ব, এটা মূলত ত এর সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ একটা ত এর নিচে যখন হসন্ত দিব আর কণ্ঠত্ব লিখবো, দুইটাই সেম, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আর অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো হচ্ছে পরাশ্রয় ধ্বনি। এগুলো নিজেরা কখনো কি করতে পারে না, শব্দ গঠন করতে পারে না, অন্য ধ্বনির সাথে এসে উচ্চারিত হয়। সেজন্য এগুলো আমরা মৌলিক ধ্বনির মধ্যে রাখি না, এদের নিজস্ব কোনো উচ্চারণ নাই। এগুলো হচ্ছে অন্য ধ্বনির সাথে এসে তখন কি করে, শব্দ গঠন করে। ওকে, তো সেই জন্য আমাদের মূলত ব্যঞ্জন ধ্বনি ছিল 30টি, আর ব্যঞ্জন বর্ণ হয়ে গেছে কয়টি, 39টি। আচ্ছা, এবার আসো অনুবর্ণ। অনুবর্ণ হচ্ছে আমার, অনুবর্ণ হলো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। কি বললাম, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে অনুবর্ণ। ঠিক আছে, অনুবর্ণ। এই অনুবর্ণের মধ্যে প্রথমে আছে ফলা। প্রথমে কি, ফলা। ফলা হচ্ছে 6টি। ফলা কয়টি, 6টি। 6টি ফলা আছে। আমি একটু করে বলি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কার বলে। কার হচ্ছে, দেখো, কার হলো 10টি। কার কয়টি, 10টি। অর কোনো কার নাই, অ হচ্ছে নীলের বর্ণ, এটা কোনো কার নাই। এই অ ছাড়া বাকি 11টার কার আছে, সেজন্য কার হচ্ছে 10টি। ঠিক আছে, অর কোনো কার নাই। এবার ফলা। ফলা হচ্ছে 6টি। ফলা কয়টি, 6টি। আমি কিভাবে মনে রাখবো, খুব সহজে কিভাবে মনে রাখবো, আমি মনে রাখবো রম্য লবণ। কি মনে রাখবো, রম্য লবণ। কি কি, ন ফলা, ব ফলা, ল ফলা, জ ফলা, ম ফলা, র ফলা। তাহলে কয়টি, 1 2 3 4 5 6। তাহলে আমি কয়টি ফলা পেয়েছি, কয়টি ফলা পেয়েছি, 6টি। কার কয়টি, 10টি। তাহলে ফলা মনে রাখবো আমরা রম্য লবণ। র ফলা, ম ফলা, জ ফলা, ল ফলা, ব ফলা, ন ফলা। তাহলে ফলা কয়টি, 6টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। ওকে, এবার আসো, এরপরে আসো রেফ। এর র, র এর বিকল্প রূপ হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রেফ। ঠিক আছে, আমরা যদিও বা র এর দুইটা ব্যবহার করি, একটা হচ্ছে র ফলা ব্যবহার করি, আর একটা হচ্ছে রেফ ব্যবহার করি। রেফ অনুবর্ণের অন্তর্ভুক্ত। র এর অনুবর্ণ হচ্ছে রেফ। যে র ব্যবহার করি আমরা, র এর অনুবর্ণ হচ্ছে রেফ। এরপর হচ্ছে বর্ণ সংক্ষেপ। যেমন অনেক সময় আমরা কোন একটা শব্দ লিখার সময় একটা বর্ণকে ছোট করে লিখি। যেমন আমরা যখন লিখি ম্লান, ম্লান, ম্লান যখন লিখি, এই ম্লান, দেখা যাচ্ছে মটাকে আমি ছোট করে লিখছি। তাহলে এরকম যখন কোন একটা বর্ণকে মানে যুক্ত করার সময় যখন একটা বর্ণকে আমি ছোট্ট করে লিখি, যেমন আমি লিখলাম গ্রীষ্ম, গ্রীষ্ম, তাহলে এই যে মধুনা শটা শুরু ছোট করে লিখে এখানে আবার মটা লিখছি, এগুলোকে বলা হয় বর্ণ সংকেত। এগুলোকে কি বলা হয়, বর্ণ সংকেত। তাহলে ফলা, রেফ, বর্ণ সংকেত এগুলো হচ্ছে আমার অনুবর্ণের অন্তর্ভুক্ত। কি এগুলো, কি অনুবর্ণ মানে কি, আমার ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। ব্যঞ্জন বর্ণের কি রূপ, বিকল্প রূপ। এবার দেখা যাচ্ছে যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণ মানে হচ্ছে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যুক্ত করা। যুক্ত মানে যোগ করা, বর্ণ মানে বর্ণ। একটা বর্ণের সাথে যখন আরেকটা বর্ণ যোগ করা হয়, তখন সেক্ষেত্রে আমরা অনেক সময় চিনতে পারি বর্ণটা, অনেক সময় চিনতে পারি না। তুমি একটু করে দেখো তো লক্ষ্মী বাচ্চা, একটু করে তুমি দেখো, এই যে আমি নিশ্চয় শব্দটা লিখলাম, এখানে তালব্য শ এবং চ আছে, সেটা আমি বুঝতে পারতেছি। কষ্ট,
এখানে মূর্ধন্য স এবং ট আছে সেটাও বুঝতে পারি, স্টেশন দন্ত স এবং ট আছে সেটাও বুঝতে পারি, পদ্ম এখানে দ এবং ম আছে সেটাও বুঝতে পারি, শব্দ আলফা স এবং ব এবং দ আছে সেটাও আমি বুঝতে পারি, বুঝতে পারতেছি, এখানে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু একটু করে দেখো তো শক্ত, এই শক্তর মধ্যে এখানে যে ক যুক্ত আছে, ক যুক্ত, আচ্ছা এটা কি সহজে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? যেমন কিও ক যুগ স, এটা সহজে বোঝা যাচ্ছে না আমাকে, এটা জানলে আমি যদি শিখি তারপর বলতে পারতেছি। যেমন অঙ্গ এখানে উয় যুগ গ আছে, এটা আমি কিন্তু সহজে বলতে পারি না, শিখলে তারপর বলতে পারি। চিহ্ন এখানে হ যোগ ন আছে। তাহলে এই যে যুক্ত বর্ণ যখন দেখলে সাথে সাথে চিনতে পারবো যে এখানে এই বর্ণগুলো আছে, সেগুলো কেবল হয় স্বচ্ছ পরিষ্কার, দেখলে সাথে সাথে চেনা যায়। আর যেগুলাকে দেখলে চেনা যায় না, বুদ্ধি কাটিয়ে সেখানে কি আছে সেটা বের করতে হয়, সেগুলো কেবল হয় অস্বচ্ছ, মানে ঝাপসা বোঝা যায় না, সেটাকে চিন্তা করে বের করতে হয়। তাহলে আমার বর্ণ সংখ্যা যুক্ত বর্ণ মানে কি? যুক্ত বর্ণ মানে হচ্ছে দুইটা বর্ণ বা এক বা একাধিক, মানে দুই বা ততোধিক বর্ণ, মানে অনেকগুলো বর্ণ যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা যুক্ত বর্ণ বলবো। সেগুলো যদি চেনা যায় দেখার সাথে সাথে তাহলে স্বচ্ছ, যদি চেনা না যায় তাহলে হবে কি? অস্বচ্ছ। ওকে, তাহলে এখানে আমি অস্বচ্ছ যে যুক্ত ব্যঞ্জনগুলো আছে, যুক্ত বর্ণগুলো আছে, সেগুলোর একটা তালিকা দিয়েছি। কোনটা কিরকম ভাবে একটা তালিকা দিয়েছি, তোমরা যদি স্ক্রিনশট রাখো তাহলে খুব সহজেই পরীক্ষার মধ্যে কোনটা কি কোনটা কিরকম সেটা তুমি খুব ইজি ভাবে দেখতে পাবে। শুধু এটা এই জিনিসটা শিখলে হবে, তোমার লাইভ আর কিছু শিখতে হবে না, শুধু এই জিনিসটা শিখলে হবে। আমি এরকম একটা তালিকা দিয়েছি এটা। ওকে, এবার আসো সংখ্যা বর্ণ। দেখো আমি তোমাকে প্রথমে একটা জিনিসের কনফিউশন ক্লিয়ার করি। যেমন আমাদের বইয়ে 9 10 বাংলা ব্যাকরণ বইয়ে আমাদের যে 16তম যে পরিচ্ছেদটা আছে সেখানে হচ্ছে সংখ্যাবাচক শব্দ একটা আছে। এই সংখ্যাবাচক শব্দ এবং সংখ্যা বর্ণ কিন্তু দুটো ভিন্ন জিনিস। সংখ্যাবাচক শব্দ হচ্ছে বাক্যের মধ্যে যে আমরা সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো বাক্যের মধ্যে কোনটা ক্রমিক বা কোনটা পূরণবাচক সে ধরনের। আর সংখ্যা বর্ণ হচ্ছে আমরা 0 থেকে 9 পর্যন্ত যেগুলো শব্দ ব্যবহার মানে সংখ্যা ব্যবহার করি, সেগুলো মোবাইল নাম্বার লিখতে যেগুলো ব্যবহার করি 0 1 2 3 যেগুলো ব্যবহার করি সেগুলো। তাহলে এই 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে সংখ্যা বর্ণ। আমরা এগুলো আমাদের দৈনিক কথা বলার সময় বেশ কিছু লেখার সময় আমরা এই সংখ্যা বর্ণগুলো ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত, সেগুলো দিয়ে নানা ধরনের সংখ্যা বানাই। ঠিক আছে, তাহলে আমরা এই অধ্যায়ে কি বললাম? এই অধ্যায়ে বললাম আমরা ধ্বনি এবং বর্ণ সম্পর্কে বিস্তারিত। আমাদের পরবর্তী ভিডিও থাকবে পরবর্তী অধ্যায় নিয়ে, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেটা অবশ্যই সলভ করে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।